ভাই দাঁড়ান বড় ভাই, আমাদের টাকা না দিলে বাসর ঘরে ঢুকতে দেবো না। এক কাজ করেন, 5-10 টাকা দিয়ে দেন। না না বড় ভাই, এই কয় টাকায় হবে না, 5,000-এর 1 টাকা কমও হবে না। আরে মানবো না, 500 টাকা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। ভাবি, এই যে আমার ভাইটারে আপনাকে দিয়ে গেলাম, দেখে শুনে রাখেন। হ্যাঁ ঠিক আছে, ওকে তাই আমি ভাই রাখো। Yes, sir. Wow! এত সুন্দর করে কে আমার বাসর ঘর সাজিয়েছে, আমি কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর করে কেউ আমার বাসর ঘর সাজিয়েছে। দেখো না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগছে তোমাকে। ঠিক যেমনটা আমি চেয়েছিলাম তেমনটাই পেয়েছি। উপরওয়ালা মনে হয় আমার কথাগুলো শুনেছি। আচ্ছা আলো, একটা কথা বলবো? জি জি বলেন। আমার কি তোমার পছন্দ হয়েছে? জি, ছবিতে আপনাকে দেখেছি। ছবিতে একটু বয়স বেশি হলেও বাস্তবে আপনি ইয়াং। সত্যি বলছো? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বলুন। আপনি কয়টা প্রেম করেছেন? না আসলে আমি সংসারের বড় ছেলে তো, কাজের চাপে আর সংসারে বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে সংসারের সব দায়িত্ব আমার কাঁধে পড়ে। এই জন্য আসলে এরকম ভাবে কখনো ভেবেও দেখিনি, আর প্রেমে পড়ার সুযোগ হয়নি। আচ্ছা আলো, তুমি তো আমারটা শুনলা, এবার তোমারটা একটু বলো। তুমি কি কখনো কাউকে ভালোবেসেছিলে? না, আপনি আমার জীবনে প্রথম পুরুষ। আমি এর আগে কখনো কোনো পুরুষের সাথে কোনো সম্পর্কে জড়াইনি। আচ্ছা আলো, আমরা কি এভাবে সারা রাত শুধু গল্পই করবো, নাকি আমরা ঘুম আসবো? চলো আমরা শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, চলেন শুয়ে পড়ি। বাবা মা, এই নেন নাস্তা। আরে বৌমা, তুমি এত সকালে নাস্তা নিয়ে আসছো? আমি তো এত সকালে নাস্তা খাই না। না না বাবা, আপনি তো না খেলে অসুস্থ হয়ে যাবেন। আপনার শরীর এমনিই অসুস্থ। দেখছো ফরিদা, বড় বৌমা কয়েকদিন আসতে না আসতে আমাদের কত খেয়াল রাখে। বাবা, আপনাকে নাস্তাটা খেতে হবে, আপনাকে আবার ওষুধ খেতে হবে। কি ঢং করে সকাল সকাল নাস্তা নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, নতুন নতুন তো সবাই এমন করে। পূরণ হলেই বোঝা যাবে যে এই আদিক্ষেতা কতদিন থাকে। ছোট বৌমা, তোমার কিন্তু উচিত ছিল এই নাস্তাটা তোমার দোয়া। তারপরও বড় বৌমা এনে দিয়েছে, আর তুমি তার এইরকম ধরনের কথা বলতেছো? হ্যাঁ, এটা কি ঠিক? এটা আপনি কেমন কথা বললেন মা? আমি কি খারাপ কিছু বলেছি নাকি? না বৌমা, তুমি কি বলছো? তোমার শাশুড়ি মুখে মুখে তর্ক করছে কেন? তোমার শাশুড়ি তো ভালো কথাই বলছে। তারপরে তুমি এবারে ছোট বউ, আর এ আজকে নতুন আসলেও সে তো এবারের বড় বউ, তাই না? সেটা তো অবশ্যই তোমার খেয়াল করা উচিত। কেন বাবা, আপনারা এমন ভাবে বলছেন যে বড় বউ নতুন এসে আপনাদের জন্য সব করে ফেলেছে? আমি এতদিন আপনাদের জন্য কিছুই করতে পারিনি। তুমি এখানে, আমি যে অফিসে যাব, তুমি আমার ব্যাগটা গুছায় গাড়িতে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তো ভুলেই গেছিলাম। বাবা রাহুল, বাবার সাথে তো কিছুই নাই, তোর বাবার ওষুধও নাই। হ্যাঁ বাবা রাহুল, আমার ওষুধটা না ফুরিয়ে গেছে। আচ্ছা এই না। রাহুল, 500 টাকা? বাবা, এখন মাসের শেষের দিকে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আর তোমাকে 500 টাকা দিলাম। যা যা প্রয়োজনীয় জিনিস আছে তুমি কেনাকাটি নিও, আর সাথে তোমার ওষুধটা কিনে নিও। আর আমি যাই অফিসে। আচ্ছা সাবধানে যাও। শোনেন বাবা, আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আপনাদের বড় বৌমাকে লাই দিয়ে দিয়ে না মাথায় তুলবেন না। বড় বৌমা, রান্নাঘরে গিয়ে দেখো বাজার আজকে কি কি লাগবে। তুমি তো জানো আমি ওষুধ ছাড়া চলতে পারি না, আর রাহুল এই 500 টাকা দিচ্ছে। এই 500 টাকা দিয়ে কি বাজার করব
আর আমি কিভাবে ওষুধ আনবো? ঠিক আছে, আমার ওষুধ লাগবে না, আমি বাজারটাই সেরে আসি। এই তোমার ওষুধ না হলে তো তোমার খুবই কষ্ট হবে, তখন কি করবো আমি? না ফরিদা, ওষুধ যদি না থাকে আমার কোনো কষ্ট হইব না, কিন্তু আজকে আমার ছোট বৌমা, আমার ছোট ছেলে যে কষ্টটা দিচ্ছে, সেই কষ্ট তো ওষুধ খাইলে যাইব না ফরিদা, যাইব না, এটার কোনো ওষুধ নাই। কি ভাবতেছো? না, ভাবতেছি আসলে চাকরি বাকরি নাই, বিয়ে শাদী করলাম, এভাবে আর বসে বসে কতদিন থাকবো? একটা চাকরি বাকরি খুঁজতেছি, পাচ্ছি না, কি যে করবো তাই ভাবতেছি। আজকে কি হয়েছে জানো? কি হয়েছে? তোমার ছোট ভাইয়ের কাছে আব্বা বাজারের জন্য কিছু টাকা চেয়েছিল, 500 টাকা দিয়েছে। ওষুধ দিয়ে আনবে না বাজারই করবে? তাই? আসলে পুরো সংসারটা তো ওর ইনকামই চলে, আর ও ছোট মানুষ, ঠিক আছে, বুঝে না, ওর কথা কিছু মনে করো না, ঠিক আছে? আমি চাকরি বাকরি পেয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তুমি না এই সংসারে বড় বউ, তোমার তো অনেক দায়িত্ব আছে, ছোট মানুষ একটু ভুল করতেই পারে, তুমি এটাকে মেনে নাও। হ্যাঁ? চাকরিটা হয়ে গেলে আর এরকম কিছু হবে না। ব্যাপার কি, বড় বৌমারা দেখতেছি না, বড় বৌমা তো এত সকাল পর্যন্ত ঘুমায় না। বড় বৌমা, বড় বৌমা, না ছোট বউ, ও ছোট বৌমা, ছোট বৌমা, কারো তো সারা শব্দ পাই না। কি হয়েছে আম্মা? এত সাত সকালবেলা ডাকাডাকি করতেছেন? বড় বৌমারা দেখছো না? বড় বৌমা? হ্যাঁ, ও তো এত দুপুর পর্যন্ত ঘুমায় না। আপনার বড় বৌমারে খোঁজার জন্য আপনি আমাকে ঘুম থেকে ডাকাইছেন? আপনার বড় বৌমা কই গেছে আমি কি করে বলবো? আপনি সাত সকালবেলা আমার ঘুমে কেন ডিস্টার্ব করলেন? তুমি এখনো 7 সকাল বলতেছো না? 12 বাজে 12টা, তুমি 7 সকাল বলতেছো কি? আবার কি? ঘড়িতে টাকা নাই, ঘড়ি কোন জায়গায় আছে? মাত্র 12টা বাজে? মাত্র, হাই রে কপাল যে আমার, মাত্র 12টা বাজে এর কাছে। দেখেন আম্মা, আপনার বড় বৌমারে আপনি খুঁজে নেন গা, আমার ঘুমে ডিস্টার্ব করবেন না, আমি এখন ঘুমাবো যায়। হাই রে কপাল যে, কলাম ঘুমা পারু। হ্যাঁ, আমার বড় বউ যেন এত দেরি করা কোনোদিনও করে না। গেল কোথায়? আমি যাই, যাই দেখি আবার। ওগো, বড় বৌমারে দেখছো না তুমি? না, আমি তো দেখিনি, হয়তো কোথাও আছে, দেখো। আমি সারাটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি, কোথায় বড় বৌমারে পাই নাই, বুঝছো না? কি? হ্যাঁ, ওই যে কালকে যে ডাইনিং টেবিলে বসে খাওয়ার সময় যে কথাগুলো বলা হলো, তাতে তো ওনার অনেক কষ্ট পাইছে, অনেক দুঃখ পাইছে, না কিছু করলো। হতেও পারে, কারণ কালকে খাবারের টেবিলে যেভাবে আমার বড় ছেলেকে আমার ছোট বৌমা অপমান করলো, খাবার রেখেই চলে গেল, ছোট ছেলেটাও অপমান করেছে, সেখানে কি একটা বড় ভাই এই বাড়িতে থাকতে পারে? আমার মনে হয় সেই দুঃখেই ও কারো কাছে না বলেই বউ নিয়ে চলে গেছে। না না, কোথায় যাবো? তুমি যাও, আমার ছেলেকে যাও, আমার ছেলেকে। ফরিদা, কেঁদো না, কেঁদে আর কি হবে? আসলে ভাগ্যে যেটুক থাকে না, সেটুক কখনোই খণ্ডানো যায় না ফরিদা। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না, আমার ছেলে রাইনা যা, কোন জায়গা থেকে আনবা, নিয়ে আসো। দেখো ফরিদা, আমার মাথায় কিচ্ছু খেলছে না, দেখো তুমি যদি এভাবে কাঁদো আমিও কিন্তু অন্যরকম হয়ে যাব, প্লিজ তুমি একটু থামো। আচ্ছা, এটা কি ঠিক হলো? রাগ করে বাসা থেকে চলে আসলাম, এখন আমরা খাবো কি, থাকবো কোথায়? কেন? বাড়িতে থেকে থেকে ওদের কথা ভালো লাগে না? আমি প্রয়োজন হলে এই বের হয়ে আসছি, রিক্সা চালিয়ে খাবো, কিন্তু ও বাসায় আর কোনোদিন ফিরে যাবো না। আরে ভাই, কি খবর? কি রে ভাই, দুইজনে কি শ্বশুর বাড়ি যাইতেছে নাকি? না রে ভাই,
বাড়ির থেকে রাগ করে বের হয়ে আসছি। এই যে আমি চাকরি বাকরি করি না, বিদেশ থেকে আসার পরে চাকরিটা হারানোর পরে ছোট ভাইয়ের ইনকামে খাইতে কথায় কথায় কথা দেয়। পরে বিয়ে করছি, আমার বউটারও অনেক সময় অনেক কথা বলে ছোট ভাইয়ের বউ। এখন ও তো কিছু বলতে পারে না, আমি রাগ করে বাড়িতে বাড়ি গেছি, বাড়িতে আর যাবো না। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম। আজকের থেকে তুমি আমার দুজনে আমার বাসায় থাকবা, যতদিন তোমার দুজনের চাকরি না হবো ততদিন আমার বাসায় থাকবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে দোস্ত, ভালোই হলো। আমার তো আগের কোম্পানির চাকরিটা হয়ে গেছে, মালিক ফোন দিছিল, কিন্তু যাবো কবে নির্দিষ্ট একটা টাইম হয় নাই। এই কয়টা দিন তাহলে তোর বাসায় থেকে যাবো দোস্ত। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা চলো, আমার সেই ছোট কালের বন্ধু, বুঝছো? ম্যানেজার সাহেব, আমার তো কোনো লোন নেই, কিন্তু আপনি কেন আসছেন? তুমি মজা করতেছেন নাকি স্যার? আপনি আবার লোন কিসের? আমি আসছি আপনার যে ডিপোজিটের টাকাটা, মানে আপনি মেয়াদ তো উত্তীর্ণ এখন, তো ওই টাকাটা যদি আপনি নিয়ে আসতেন আর কি। ও, কত টাকা? প্রায় 20 লাখ প্লাস, 20 লাখ 32,000 কত টাকার মতো আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে শুনুন ম্যানেজার সাহেব, আমাকে একটু হেল্প করতে পারবেন? কি হেল্প করতে পারি আপনাকে? ব্যাংকের কাছে যে আমি টাকাটা পাবো, ব্যাংকের কাছে আমি টাকা পাবো না, ব্যাংকই আমার কাছে টাকা পাবে। ব্যাংক আপনার কাছে টাকা পাবে? হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই। কারণ আমি জানি ব্যাংকের টাকাটা আমিই পাবো, কিন্তু আপনি বলবেন ব্যাংকই আমার কাছে টাকা পাবে। এই হেল্পটা আমাকে করবেন। আচ্ছা স্যার, আপনি যেহেতু বলছেন তাহলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু সাবধান, এই কথাটা যেন আমি আর আপনি ছাড়া কাকপক্ষেও না জানতে পারে। আমি যেভাবে কথাগুলো আপনাকে বললাম, ঠিক এই কথাগুলো সবার সামনে বলবেন। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। আচ্ছা ঠিক আছে। বাবা রাহুল, রাহুল এদিকে আয় তো বাবা। হ্যাঁ বাবা, তুমি আসলে আমাকে বস। আসলে কি রাহুল, এই বাড়িটা করার সময় আমি ব্যাংকে থেকে টাকা এনে এই বাড়িটা করেছি। ওই ব্যাংকের কাছে এই বাড়িটা দায়বদ্ধ। তো অনেকদিন হয়ে গেছে, ম্যানেজারও চলে আসছে, সেই টাকাগুলো পরিশোধ করতে বলছে। তুই তো জানিস আমার এখন বেকারি বল চলে, আমি তো আর টাকা পয়সা এখন পাবো না। এই জন্য তোরাই তো আমার বল ভরসা। তারপরে বড় ছেলে ফিরোজ, ও বাড়ি থেকে চলে গেছে। ছেলে হিসেবে তো তুই একজনই, তাই না? আর এই বাড়িটার ঋণ টিন যা আছে এগুলো তো আসলে তোকেই দেখভাল করতে হবে, তাই না? তুমি আসলে কথাটা কি বলতে চাচ্ছ ক্লিয়ার ভাবে বলো আমার। বলছে কি, এখন এই ব্যাংকের টাকা যদি আমরা পরিশোধ না করি তাহলে এই বাড়ি থেকে আমাদের চলে যেতে হবে। সেই টাকাগুলো তুই যদি দিয়ে দেস তাহলে হয়তোবা এত স্বপ্নের বাড়িটায় আমরা হয়তোবা থাকতে পারবো। বাবা, এই বিষয় নিয়ে তোমার সাথে আমি পরে কথা বলছি, আমি এখন আসি। ম্যানেজার সাহেব, আমি যদি আবার প্রয়োজনে আপনাকে ডাকি তাহলে আসবেন। আচ্ছা ঠিক আছে, এখন আপনি আসেন। ওয়ালাইকুম আসসালাম। বাইরের ছেলে, আমার তো মনে হয় আমি যদি পৃথিবী থেকে চলে যাই, যদি আমি কোনো জায়গায় ঋণ থাকি, এই ছেলেরা সে ঋণটা পরিশোধ করবে। কত হলো ভাই? 40 টাকা। 40 টাকা? 30 টাকা? না ভাই, 40 টাকা। তোমরা না দিন দিন সবকিছু দাম বাড়াইতেছো। আগে 30 টাকা দিয়ে জায়গায় আসতাম, এই দরজা 40 টাকা দেবো। 40 টাকা দিলাম, 30 টাকা বাড়া 40 টাকা রাখলাম। তোমরা সব জায়গায় দাম বাড়াই তো। ভাই যা আসেনি ফোন দিয়ে আবার কখন বসে দিচ্ছে। কিরে রাহুল, তোর এই অবস্থা কেন? তুই এদিকে তাকা। আব্বা তোরে ফোন দেয় নাই? তোর এই অবস্থা, তুই কি করতেছিস এটা? আর এই অটো কার?
ভাই এই অটো আমারই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অফিসার আসছেন? বসুন। হ্যাঁ আসছিলাম তো, আপনি তো খবর পাঠাইলেন, তারপরে তো আর দেখা করলেন না। চা একটা আনছো কেন? আরেকটা নিয়ে আসো, অফিসের চা খাবে আরে না? না 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 না, তা মাত্রই দোকান থেকে খাইয়া এখানে ও আচ্ছা ঠিক আছে, না না বসো। চা লাগবে না, বসেন। হ্যাঁ স্যার আপনি যে আসতে বললেন। এসছেন, ভালো হয়েছে। একটু অপেক্ষা করেন, সবাই আসুক। আসলে পরে আমি যেভাবে কথাগুলো আপনাকে বলে দিয়েছি ঠিক ওই কথাগুলো আপনি উত্থাপন করুন। দেখো রুলের বাবা, আমার তো সন্তান, তুমি যে ওদেরকে এত কষ্ট দিতেছো আমার কিন্তু ভালো লাগে না, আমার বুকটা ফাইটে যায়, বুঝছো? দেখো ফরিদা, আমি আমার দুটো ছেলেকে পরীক্ষা করার জন্য আমি একটা নাটক সাজিয়েছি। আর সেই নাটকে যদি তুমি আমাকে সাহায্য না করো তবে আমার সব কিছু বৃথা যাবে। আর তারপরে তুমি বলছো তোমার মা হয়ে কষ্ট হচ্ছে, আমি বাবা হয়ে কি কষ্ট পাচ্ছি না? আমি তো ছেলেদেরকে বুঝে গেছি কোন ছেলেটা কিরকম, আর তাদেরকে পরীক্ষা করার জন্যই আমি এই নাটকটা সাজিয়েছি। তুমি আমাকে সাহায্য করবে। ঠিক আছে, তুমি যেভাবে চাও সেভাবে ভাববে, কিন্তু আমার ছেলেরা যেন কষ্ট পায় না কখনো। না ফরিদা, তুমি কোনো চিন্তা করো না, কেউ কোনো কষ্ট পাবে না। আচ্ছা বুঝলাম, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, চল বাড়ি চল। না ভাই, আমি এই বাড়িতে এই মুখ নিয়ে ঢুকতে পারবো না। যাইতে পারবো না মানে? আমি তোর বড় ভাই, আমি এখানে যা করবো তুই তাই শুনবি। না না ভাই, ভাই তোর কোনো কথাই আমি শুনবো না আজকে। না ভাই, তুমি যাও, আমি যাইতে পারবো না এই বাড়িতে ভাই। আয় তুই আমার না সাথে, বড় ভাই। আমি তোর বড় ভাই, আমি যা করবো তাই শুনবি। তুই আয়, তোর কোনো কথাই চলবে না। আমি বাবাকে সব বুঝিয়ে বলবো, তুই টেনশন করিস না। দাঁড়াই রয়েছিস কেন? আয়। বাবা, আমাদের ডেকেছো কেন? আমি কি কোনো অন্যায় করেছি নাকি? শাস্তি দেওয়ার জন্য ডেকেছো? হ্যাঁ, শাস্তি দেওয়ার জন্য আমি ডেকেছি। কারণ তুই তো হয়তো জানিস না এই বাড়িটা ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর সেই ব্যাংক টাকা পরিশোধ করতে বলছে। আর যদি পরিশোধ না করতে পারি তাহলে এই বাড়িটা ছেড়ে আমাদের চলে যেতে হবে। তাই তোদেরকে ডেকেছি। তোরা তো আমার ছেলে সন্তান, তোরা ভবিষ্যৎ। আর আমার তো এখন কামাই রোজগার কিছুই নেই, আমি কোত্থেকে দেব? তাই বলছিলাম, তোরা তো আমার ছেলে সন্তান, তোরাই তো এই ড্রাইভারটা দেখবি, তাই না? কি বলবো বাবা, আমি তো এসব কিছু জানি না। বড় ভাই, আমি এই সম্পর্কে সব কিছুই জানি। বাবা আমারে ওই সময় বলছিল, তখন আমার কাছে টাকা পয়সা ছিল, কিন্তু আমি বাবারে টাকা পয়সা দিই নাই। আরো বাবার সাথে খারাপ আচরণ করে বাসা থেকে বের হয়ে গেছি। এখন দেখো, আমি যে অহংকার নিয়ে বাসা থেকে বের হয়ে গেছিলাম, এখন সেই অহংকারে আমি নিজেই ছাই হয়ে গেছি। এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ঠিক আছে বাবা, তুমি কোনো টেনশন করো না। ব্যাংকে বলে করে কিছুদিন সময়টা বাড়িয়ে নাও। আর আমার ওই চাকরিটা তো হয়ে গেছে, কোম্পানি থেকে ফোন দিয়েছিল, আমি হয়তো কিছুদিনের মধ্যে চলে যাবো। ওখান থেকে যাওয়ার পরে টাকা পয়সা আমি পাঠিয়ে দেবো, তুমি ব্যাংক পরিশোধ করবে। ঠিক আছে, কোনো টেনশন করবে না। দেখছেন অফিসার, আমি কি জন্য এই নাটকটা করেছি এখন আপনি বলেন। একদম ঠিক। আপনি যে বুদ্ধিটা করছেন অবশ্য স্যার, তখন আমার মাথায় ধরে নেই, মাঝে মাঝে নিজে গুলাই গেছে। কিন্তু বুঝতে পারছি আপনার ছেলে বড়জন, আপনার আদর্শে আদর্শ এই বাড়ি টিকাই রাখতে পারলে এই ছেলে হতে পারে। আসলে আমি বলছি, কারণ আমার এই বাড়িটা ব্যাংকের কাছে দায়বদ্ধ না। ব্যাংক আমার কাছে টাকা পাবে না, আমি ব্যাংকের কাছে টাকা পাবো। কারণ আমার ওই ব্যাংকে ডিপোজিট করা ছিল, আর সেই ডিপোজিট ফান্ডে 20 লক্ষ টাকা আমি পাবো। আসলে আমি বুঝতে পারছিলাম না যে আমার এই টাকার দায়িত্বটা আমি কাকে দেব। কিন্তু আজকে বুঝতে পারলাম যে এই টাকার দায়িত্ব এবং প্রাপ্য একমাত্র আমার বড় ছেলে, যে ছেলে আমার এই দুর্দিনেও আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমাকে সাহস জুগিয়েছে, যার উপরে আস্থা করা যায়। আর আমার ছোট ছেলে
এই দিনের কথা শুনে স্বার্থপরের মতো তার স্ত্রীর হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর দেখুন, আমার বড় ছেলে এই বাড়ি থেকে অপমান অপদস্থ হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, অথচ আমার এই দুর্দিনের কথা শুনে আমার বড় ছেলে কিন্তু ঠিকই আমার কাছে ছুটে এসেছে, আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমার ভুল হয়ে গেছে বাবা। আমি আমি স্বার্থের কারণে তোমাকে তোমাকে দুইজনের বাড়িতে রেখে তোমার বউয়ের কথা শুনে পাশে থেকে চলে গেছি। কিন্তু আমি বুঝতে পারি নাই যে এরকম কোনো কিছু হইব। আজকে দেখো বাবা, আজকে দেখো আমি একেবারে নিঃস্ব, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি যে কোনো জায়গায় যাই একটু দাঁড়ানোর মতো কোনো জায়গা আমার নাই বাবা। আমি অনেক বড় ভুল করে গেছি বাবা। না, তুই আমার ছেলে না। যে ছেলে নাকি বাবার দুঃসময়ে পাশে না থেকে স্বার্থপরের মতো স্ত্রীর হাত ধরেই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে, সে আমার কখনোই ছেলে হতে পারে না। বেরিয়ে যা এখান থেকে। আমার এবারের মতো মাফ করে দেবো, আমার তুমি এবারের মতো মাফ করে দেবো। আমি কোনো কথা শুনতে চাই না। একজন অযোগ্য ছেলে কখনো আমার সন্তান হতে পারে না। বেরিয়ে যা, আমি তোকে ত্যায্যবদ্ধ করলাম। না না না, রাহুল দাঁড়া। বাবা, আমি যেমন তোমার সন্তান, ও তোমার তেমনই সন্তান। তুমি ক্ষমা করে দাও বাবা। তোমার দুঃসময়ে ও তোমাদেরকে ছেড়ে চলে গেছে বাবা। এখন ওর দুঃসময় যদি তুমি পাশে না থাকো, তাহলে ও কোথায় গিয়ে দাঁড়াবে? আর ও আর তুমি তো একই হয়ে গেলে বাবা। তুমি যদি রাহুল যে কাজটা করছিস, সেম কাজটা যদি তুমিও করো, তাহলে তো রাহুল আর তুমি তো একই হয়ে গেলে বাবা। তফাৎ কোথায়? মানলাম আমি যে রাহুল তোমার দুঃসময় তোমার পাশে ছিল না, কিন্তু ও তো ছোট, তাই বলে কি তুমি ওর সাথে এই কাজটাই করবা? তাহলে রাহুল আর তুমি তফাৎ কোথায় বাবা? বাবা, ওকে তুমি ক্ষমা করে দাও। আর তাছাড়া আমি তো থাকতেছি না বাবা, আমি তো চলে যাচ্ছি। আমি চলে গেলে তুমি একা কিভাবে থাকতে পারবে বাবা? দাও না রে, মাফ করে। বাবা, মাফ করে দাও না বাবা। বাবা